কারণে তার পা পিছলে গেল। সে ব্যালেন্স হারিয়ে পড়েই যাবে এমন সময় কেউ তার হাত ধরলো। অরিত্রিকা নিজেকে বাঁচাতে ভীতিগ্রস্ত হয়ে সেই মানুষটির বাহু আঁকড়ে ধরলো। অরিত্রিকা এখনো হাঁপাচ্ছে। মেঝেতে পড়লে এতক্ষণে মাথা ফেটে যেত। তখন তাকে হাসপাতালে নিয়ে ছুটোছুটি করতে হতো। একটুর জন্য বেঁচে গেছে সে। শারহান অরিত্রিকাকে এখনো বাহু আঁকড়ে ধরে রাখতে দেখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এভাবে কি তোর সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি? পরিচিত গলার স্বর শুনে অরিত্রিকা চমকে চোখ তুলে শ্যাম মানবের দিকে তাকালো। দেখলো শারহান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিতেই অরিত্রিকা ভড়কে গেল। নিজের দিকে খেয়াল করতে দেখলো সে শারহানের বাহু আঁকড়ে ধরে আছে। এতে সে লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে গেল। অরিত্রিকা শ্বাস টেনে ব্যতিব্যস্ত ভঙ্গিতে শারহানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। শারহান শার্ট টেনে ঠিকঠাক করতে করতে বিরক্তি নিয়েই বলল, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? বাদরের মতো সবসময় লাফাস কেন? এরপর থেকে আমার সামনে এমন দৌড়াদৌড়ি যেন না দেখি। অরিত্রিকা সংকোচ নিয়ে শারহানের দিকে তাকালো। আজ সাদা শার্ট আর কালো প্যান্ট পরে মানুষটাকে ভালোই লাগছে। দেখে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এই জন্যই হয়তো মেয়েরা এই যন্ত্র মানবের উপর ক্র্যাশ খায়। ছেলেদের খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুন্দর লাগে তার উদাহরণ শারহান। যে কোনো মেয়ে এমন সুদর্শন সুঠামদেহী মানুষটিকে এক দেখায় পছন্দ করে ফেলবে। আজ তার কি হয়েছে? কখনো সে শারহানকে ভালো লাগার নজরে দেখেনি, অথচ আজ সব কিছু অন্যরকম লাগছে। অরিত্রিকাকে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শারহান বলল, আমাকে জীবনে দেখিসনি? এমনভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমি কোনো আজব প্রাণী। অরিত্রিকা আনমনে বলে উঠল, আগে তো আপনাকে দেখেছি, তখন তো ভালো লাগেনি, অথচ আজ লাগছে কেন বলুন তো? অরিত্রিকা কথাটা ধীরে বলায় শারহান শুনতে না পেয়ে বলল। কি বললি? অরিত্রিকার খেয়াল হলো সে শারহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখ ফসকে কি বলে ফেলেছে। কিছু বলিনি। বলেই অরিত্রিকা সেখান থেকে দৌড়ে পালালো। মামু, এবার যে কোনো মূল্যে তোমাকে ভোটে জিততে হবে। এই এমপি যেন এইবার না জিতে। নয়ন তালুকদার নিশাদের রুমে বসে আছেন। তিনি ভাগ্নেকে দেখতে এসেছেন আজ। আরেকটা কারণও আছে, সেটা হলো কিভাবে শারহানকে এমপির কাছে মিথ্যাবাদী বানানো যায় তার পরিকল্পনা করতে হবে। এমপি যদি শারহানকে ভুল বোঝে তাহলেই তাদের ভোটে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। শারহানের রাজনীতিতে জনপ্রিয়তা অনেক। রাজশাহী সিটিতে তার নাম ডাক বেশি। সকলেই তাকে চেনে, ভালোবাসে। তিনি জানেন শারহান যদি এমপির হয়ে এভাবেই কাজ করতে থাকে তাহলে তারা ভোটে জিততে পারবে না। নিশাদের আঘাতের ব্যথা এখনো আছেই। কোনো রকমে একটু হাঁটতে পারে সে। হাতে কপালে এখনো ব্যান্ডেজ খোলা হয়নি। সারাদিন বদ্ধ রুমে বসে থাকাই তার কাজ। নয়ন তালুকদার ভাবুক হয়ে বললেন, ওই শাহরানকে রাজনীতি থেকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় তার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু শাহরান খুবই দূরত্ব, ওকে এত সহজে ধরাশায়ী করতে পারবো বলে মনে হয় না। নিশান নয়ন তালুকদারের কথা শুনে বলল, সারহানকে একবার পৃথিবী থেকে সরিয়ে দিলে কেমন হয়? না থাকবে বাস আর না থাকবে বাসি। তুমি কি পাগল হয়েছ? শাহরানকে মেরে ফেলে সবাই বুঝে যাবে আমরাই মেরেছি, এতে সহজে ফেসে যাব। আমায় একটু সময় দাও মামু, আমি কোনো প্ল্যান রেডি করি, তারপর দুজনে মিলে কাজ শুরু করব। এবার বলো, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? খবর পেয়েছি রাতে অরিচিত্রিকা কাল তার কাজিনদের সাথে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিল, আর সব থেকে অবাক করার বিষয় হলো সেখানে স্বয়ং শারহান উপস্থিত ছিল। ভাবতে পারছো? যে কখনো পাবলিক প্লেসে সহজে যায় না, সে সামান্য ঘুরতে যাওয়া কাজিনদের জন্য ওখানে চলে গেল। আমার তো মনে হচ্ছে কোনো কারণবশত গিয়েছিল সেখানে। আমাদের লোক যে তাদের উপর নজর রাখছে জানতে পারেনি তো? জানতে পারলে এতক্ষণে লোকগুলো সুস্থ থাকতো না, সবগুলো হাসপাতালে বেডে থাকতো। হয়তো জানতে পারেনি, কারণটা নিশ্চয়ই অন্য কিছু। তুমি এসেই বললে সারহানের সাথে দেখা করতে যাবে, তা কখন যাচ্ছ? যাব। শুনলাম বিকেলে রাজশাহী ভার্সিটিতে যাচ্ছ, আমিও সেখানে যাব ভাবছি। ইফা আপু, কেমন আছো তুমি? অরিত্রিকা তার মামাতো বোনকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস?
আমিও ভালো আছি। আমি তো ভেবেছিলাম তুমি বিকেলে আসবে। সারপ্রাইজ দেওয়ার জন্য আগে এসেছি। অরিত্রিকার মামি আর মামাতো বোন এসেছে একটু আগেই। আজ বিকেলে আসার কথা থাকলেও তারা সকালে চলে এসেছে তাদের না জানিয়ে। অরিত্রিকার মামি বলল, আমিও এসেছি। বোনকে পেয়ে আমাকে ভুলেই গেলে। অরিত্রিকা ইফাকে ছেড়ে দিয়ে হেসে বলল, তুমিও না মামি, তোমায় কি ভুলতে পারি? এবার বলো কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সাথী বেগম কথোপকথনের মাঝেই সেখানে হাজির হলেন। মিতা বেগমকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন ভাবি? আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। বড় বাদরটা কোথায় আছে দেখতে তো পাচ্ছি না। অরিত্রিকা বুঝল না কাকে বাদর বলা হচ্ছে। এখানে বাদর কই থেকে এলো? সাথী বেগম বুঝতে না পেরে বললেন, ভাবি, কাকে বাদর বলছেন? ইফা হেসে বলে উঠল, মা ভাইয়াকে মাঝে মাঝে বাদর বলে ডাকে। এই কথা শুনে সকলে হেসে উঠল। সাথী বেগম হাসতে হাসতে বললেন, আপনার বাদর এখনো ঘুমোচ্ছে? মিতা বেগম কপাল চাপড়ে বললেন, এই ছেলেকে নিয়ে আর পারি না, এতক্ষণ কেউ ঘুমায়? ভাই বাদ দেন এসব। আফ্রিদি ঘুমাচ্ছে, ঘুমা। চলুন আমার সাথে, রুম দেখিয়ে দেই, ফ্রেশ হয়ে নিন। চলো। অরিত্রিকা তার মাকে বলল, মা, ইফা আপুকে আমার রুমে নিয়ে গেলাম। ঠিক আছে। অরিত্রিকা ইফাকে বলল, চলো আপু। অরিত্রিকা ইফাকে নিজের রুমের দিকে নিয়ে গেল। ইফা হাঁটতে হাঁটতে অরিত্রিকাকে শুধালো, আসার সময় একজন হ্যান্ডসাম ছেলেকে গেটের কাছে দেখলাম, ওটা কে রে? অরিত্রিকা ইফার দিকে তাকিয়ে বলল, কোন ছেলে? ওই যে সাদা শার্ট পরে আছে। অরিত্রিকা সাদা শার্টের মালিককে চিনতে পেরে বলল, ও, তুমি যন্ত্রমানবের কথা বলছো? ইফা ভ্রুকুচকে বলল, যন্ত্রমানব? এটা আবার কি? আরে আপু, তুমি যাকে দেখেছো উনি যন্ত্রমানব, যার মনে কোনো ভালোবাসা ভালো লাগা নেই। উনি শুধু মানুষকে অপমান করেন। তুমি ভুলেও ওনার সামনে পড়ো না, পড়লেই অপমান শুনতে হবে। যেমন আমি, আমার মতো নিরীহ বাচ্চা মেয়েকেও ছাড় দেয় না, কথায় কথায় অপমান করেন। আর রাগের কথা বাদিয়ে দিলাম, রাগলে মনে হয় সামনে যাকে পাবে খেয়েই ফেলবেন। তবে সহজে রাগেন না উনি, মুখ সব সময় গোমরা করে রাখেন উনি। গোমরা মুখ একটা, রসকসেন কাঠখোট্টা মানুষ একটা। ইফা অবাক হয়ে বলল, এমনও মানুষ আছে? কিন্তু উনি কে হন তোর? অরিত্রিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বড় বাবার ছেলে উনি, শারহান ভাই ওনার নাম। ও বুঝলাম, সারহান ভাই বলে ডাকবো? সারহান বললেই তো হয়। অপমানিত হতে না চাইলে শারহানের পাশে ভাই বলতে ভুলো না। ইফা আটকে উঠে বলল, তুই এত অপমান সহ্য কি করে করিস? অরিত্রিকা হেসে বলল, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কথাগুলো বের করে দেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফটেরিয়াতে বসে আছে শারহান। আশেপাশে আরও কিছু সংখ্যক তার দলের লোক ঘিরে বসে আছে। শারহান তাদের সাথে সামনে ইলেকশন, তাই নানাবিধ আলোচনা করছে। দলের লোকগুলো শারহানের কথা মনোযোগ দিয়ে শুনছে। শারহান সবাইকে তথ্য বুঝিয়ে দিয়ে বলল, সবাই বুঝেছিস কি করতে হবে? সবাই একযোগে বলে উঠল। আবির শারহানের পাশে দাঁড়ানো, সে চিন্তিত স্বরে বলল, সব কিছু ঠিক আছে। আমার মনে হচ্ছে নয়ন তালুকদার চুপচাপ বসে থাকবে না, কোনো গন্ডগোল করবেই। শারহান আবিরের কণ্ঠস্বর শুনে বুঝল আবির গভীরভাবে কিছু নিয়ে চিন্তা করছে। রাজনীতি করতে হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়, সেও অনেকবার পড়েছে। নিজ বুদ্ধিমত্তা দ্বারা সব কিছুর সমাধান করেছে একাই। শারহান আবিরের কথা শুনে ফিচুল হেসে বলল, কি করবে করুক, আমিও দেখতে চাই কত উঠতে পারে। আবিরও একটু চিন্তামুক্ত হলো, সেও হেসে উঠল। আবির হেসেই বলল, হয়তো ভুলে গেছে তুই কে, উঠতে দিচ্ছিস তাই উঠছে। একবার বল, ডানাটা চেটে দিই। শারহান সিরিয়াস ভাব নিয়ে বলল, উঠতে থাকুক, সময় মতো ডানা ছেঁটে দেব। আসসালামু আলাইকুম ভাই।
কারো কণ্ঠস্বর শুনে শারহান কথা থামিয়ে সামনের দিকে তাকালো। দেখলো ইসাম দাঁড়িয়ে আছে। ইসাম শারহানের 2 বছরের জুনিয়র। ভার্সিটিতে পড়ার সময় শারহানের সাথে পরিচয়। ইসাম যখন নতুন ভার্সিটির স্টুডেন্ট তখন কোনো একদিন সিনিয়রদের বুলিংয়ের শিকার হয়েছিল। তখন শারহান গিয়ে ইসামকে হেল্প করে। ইসাম শারহানের জন্য তাদের থেকে ছাড়া পেয়েছিল, না হলে কি যে হতো। তারপর থেকে কেউ কখনো আর ইসামকে কোনো কিছু বলেনি, কারণ শারহান তাদের ওয়ার্নিং দিয়েছিল যেন ইসামকে কেউ বিরক্ত না করে। মূলত এই কারণের জন্যই শারহানের সাথে ইসামের সখ্যতা গড়ে ওঠে। শারহান ইসামকে দেখে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে ইসাম যে, কেমন আছো? ইসাম একটু হেসে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন, বসো। ইসাম শারহানের পাশের চেয়ারে বসলো। শারহান বলল, পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো রকম। কোনো রকম কেন? রাজনীতির ভূত কি এখনো নামেনি মাথা থেকে? ইসাম একটু লজ্জা পেয়ে বলল, তেমন কিছু না ভাই। শারহান জানে ইসামের রাজনীতি করার ইচ্ছা আছে, কিন্তু শারহান ইসামকে রাজনীতির জগতে পা দিতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। রাজনীতির সাথে যে একবার জড়িয়ে যায় সে কখনোই এখান থেকে বের হতে পারে না। ইসাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মা আর ছোট বোন আছে। বাবা কয়েক বছর আগেই মারা গেছে। ইসাম টিউশনি করে আর তার পরিবারের খরচ চালায়। এই অনিশ্চিত জীবনে জড়িয়ে গেলে তার পরিবারের কি হবে? এসব বুঝিয়ে ইসামকে দূরে রেখেছে রাজনীতি থেকে। ইসামও বুঝেছে রাজনীতিতে জড়িয়ে গেলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তখন তার পরিবারকে কে দেখবে? শারহান ইসামের পরিবারের খোঁজ খবর নেয়, নিজের সাধ্য অনুযায়ী পাশে থাকে। শারহান বলল, আমি এসেছি জানলে কিভাবে? আবির ভাই বলেছে। শারহান কথাটা শুনে আবিরের দিকে তাকালো। আবির মাথা চুলকে হেসে বলল, তুই কবে ক্যাম্পাসে আসবি সে খবর ইসাম জানতে চেয়েছিল, তাই আমিও বলে দিয়েছি তুই আজ আসবি। ইসামও বলল, আমি আবির ভাইকে বলেছিলাম আপনি যদি ক্যাম্পাসে আসেন তাহলে জানাতে। শারহান বলল, বুঝলাম। শারহান আর ইসাম নিজেদের মাঝে কথা বলছে। আবির কয়েকটা বাইকের আওয়াজ শুনে রাস্তার দিকে তাকালো। দেখলো নয়ন তালুকদার কয়েকটা বাইকে দলবল সহ হাজির হয়েছেন। সে শারহানকে ডেকে বলল, শারহান, নয়ন তালুকদার এসেছে। শারহান ভ্রু কুঁচকে তাকালো নয়ন তালুকদারের দিকে। স্বাস্থ্যবান চেহারা, মেদওয়ালা, মাথায় গুটি কয়েক চুলের আস্তরণ, সাদা পাঞ্জাবি পরিহিত, পান চিবোতে চিবোতে এগিয়ে আসছেন। মুখে ঝুলে আছে বিদঘুটে হাসির রেখা। দেখেই শারহানের চোয়াল শক্ত হয়ে আসলো। শারহান আর না বসে থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে বলল, কোনো কথা বললে মাথা গরম করবি না, চুপচাপ দেখবি। আর সবাইকে বলে দে মাথা ঠান্ডা রাখতে। আবির বলল, ঠিক আছে। নয়ন তালুকদার এসে শারহানের সামনে দাঁড়ালো। তার পেছনে 10-12 জন লোক দাঁড়িয়ে আছে। শারহানের দলের লোক নয়ন তালুকদারের আসতে দেখে মাথা গরম হয়ে গেছে। তবুও এসব আপদকে চুপচাপ সহ্য করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আবির ভাবছে নিশ্চয়ই বেটা কোনো কুবুদ্ধি নিয়ে এসেছে আজ কাজ তো করে, এসব কাজে তো করে। নয়ন তালুকদার শারহানের দিকে তাকিয়ে বিদ খুঁটে হেসে বললেন, দিনকাল কেমন চলছে? রাজনীতি নিয়ে তো ভালোই মেতে আছো দেখছি। শারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চলছে ভালোই, কিন্তু আজকের দিনটা মনে হয় ভালো যাবে না। আপনার সাথে দেখা হয়ে গেল যে। নয়ন তালুকদার হাসি মুখটা কালো হয়ে গেল। সবার সম্মুখে অপমান করে দিল এভাবে। তবুও নয়ন তালুকদার স্বাভাবিকভাবেই বললেন, তুমিও না শারহান, এভাবে কেউ মজা করে? শারহান বিদ্রুপ করে হেসে বলল, আপনার সাথে নিশ্চয়ই মজা করার সম্পর্ক নয় আমার, তাহলে মজা করতে যাব কেন? বাদ দিন এসব। এখন বলুন আপনার সময় কেমন যাচ্ছে? ওয়েট এ মিনিট, আমি তো আপনার উত্তরটা জানি। নিশ্চয়ই ভালো যাচ্ছে না। চিন্তা করবেন না, আমি থাকতে ভবিষ্যতেও আপনার দিন ভালো যাবে না। নয়ন তালুকদার এতক্ষণ শান্ত থাকলেন না। সবার সামনে অপমান তার সম্মানে লেগেছে। নয়ন তালুকদার শারহানের দিকে আঙুল তুলে হিসিয়ে বললেন, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। এভাবে আমাকে অপমান করার রাইট নেই তোমার।
শারহান তাচ্ছিলের হাসি হেসে বলল, ও আচ্ছা, গায়ে লাগলো বুঝি? এসব গায়ে না লাগিয়ে কেন এসেছেন বলুন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, দ্রুত বলে ফেলুন, বেশি সময় নেই আমার হাতে। নয়ন তালুকদার অগ্নি শর্মা হয়ে বললেন, 2 দিনের ছোকরা রাজনীতিতে এসে আমায় ব্যস্ততা দেখাও? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো মানুষের সাথে অভদ্রতা দেখাচ্ছ? শারহান চোখ মুখ শক্ত করে বলল, আপনার মতো মানুষের জন্য আমার হাতে সময় কম, যা বলার বলে ফেলুন। নয়ন তালুকদারের রাগ যেন মাথায় চড়ে বসেছে। সে রেগে শারহানের শার্টের কলার চেপে ধরল। শারহানের দলের লোক এমন দৃশ্য দেখে রেগে নয়ন তালুকদারকে মারতে চাপে এমন সময় শারহান হাত উঁচিয়ে সবাইকে ইশারা করলো থামতে। সবাই থেমে গেল রাগে ফুঁসছে। একবার অনুমতি পেলেই বুঝিয়ে দেবে শারহানের গায়ে হাত দেওয়ার নাতিজা কি হতে পারে। আবির তো পারছে না টাকলোর মাথা ফাটিয়ে দিতে, মনে যাচ্ছে একটা ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে। নয়ন তালুকদার রেগে বললেন, ভেবেছিলাম তোকে বুঝিয়ে ওই এমপির ভোট করতে নিষেধ করব। টাকাও দিতাম যত চাইতি তত, কিন্তু তুই তো কথা শোনার মানুষই না, উল্টো অপমান করছিস। শারহান নয়ন তালুকদারের হাত নিজের শার্টের কলার থেকে ছাড়িয়ে কলার ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলল, সবাইকে নিজের মতো ভাববেন না। এই শারহান ইদায়াত চৌধুরীকে কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারে না। সো আমার কাছে এমন প্রস্তাব না নিয়ে আসাই ভালো। পরবর্তীতে বিদ্বেষমূলক কোনো ঘটনা ঘটাবেন না আশা করি। এই অরিত্রী, এই রুমে আর কতক্ষণ বসে থাকবো? চল বাহিরে থেকে ঘুরে আসি। অরিত্রিকা, ইশরা আর ইফা 3 জন রুমে বসে আছে। তাদের 3 জন বোরিং সময় পার করছে। অরিত্রিকা ইফার কথা শুনে মন খারাপ করে বলল, আপু বাইরে তো যেতে দিবে না। কেন যেতে দিবে না? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, সামনে তো ইলেকশন, তাই আমাদের একা বাড়ি থেকে বের হওয়া নিষেধ। ইলেকশনের সাথে আমাদের যেতে না দেওয়ার সম্পর্ক কি? আর কে যেতে দিবে না? শারহান ভাই যেতে দেবে না। যদি জানে আমরা একা ঘুরতে গেছি তাহলে তো কপালে দুঃখ আছে। ইলেকশন হতে তো দেরি আছে, তাহলে এখনই বের হতে দিচ্ছে না কেন? শারহান ভাই আছেন, বর্তমান এমপি যিনি আছেন ওনার হয়ে কাজ করছেন, এ কারণে নাম ডাক বেশি, তাই শত্রু আছে। ওনাকে তো সহজে কিছু করতে পারে না, তবে আমাদের হাতে পেলে মেরেও দিতে পারে। বুঝেছো, রাজনীতি করলে পরিবারের সকলকে সাবধানে থাকতে হয়। এই যে যতদিন ভোট না হবে ততদিন বসে থাকতে হবে বাড়িতে। ইফা অবাক হয়ে বলল, উনি রাজনীতি করেন? আমি ভেবেছিলাম কি, আর হলো কি? এটা কিভাবে মানব বলতো? এত হ্যান্ডসাম ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে শেষে কিনা রাজনীতিবিদ। এটা করা একদম ঠিক হয়নি ওনার। ইশরা ইফার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, রাজনীতি করেন উনি, আর তুমি মানতে পারছো না কেন বলো তো আপু? ইফা বুঝলো সে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। সে হাসার চেষ্টা করে বলল, আরে এমনি বললাম, আমি ভেবেছি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, এখন শুনি রাজনীতি করেন। অরিত্রিকা বলল, ও। ইশরার ইফার ভাবভঙ্গি দেখে সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই শারহান ভাইকে ভালো লেগেছে। এসব মেয়েদের চক্করে শারহান ভাই একসময় গান গাইবে, বিধি তুমি বলে দাও আমি কার। এসব ভাবতেই খিলখিলিয়ে হেসে উঠল ইশরা। ইশরাকে হাসতে দেখে অরিত্রিকা বলল, ইশরা কোনো মতে হাসি আটকিয়ে বলল, তেমন কিছু না, একটা কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম তুই পাগল হয়েছিস। অনেক দিন পর তোদের বাড়ি আসলাম, বাড়িটা আমায় ঘুরে দেখা। অরিত্রিকা বিছানা থেকে নেমে বলল, চলো ইশরা তুই চল। ইশারা আর ইফা বিছানা নেমে দাঁড়ালো। অরিত্রিকার রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলো। পিছু পিছু ইফা আর ইশরাও এলো। অরিত্রিকা হাত দিয়ে ইশারা করে তার পাশের রুমে দেখিয়ে বলল, এটা অরিন আপুর রুম। যখন আপু শ্বশুর বাড়ি থেকে আসে তখন এখানে থাকে, আর তার পরের রুমটায় মা বাবা থাকে, পরের দুইটায় কেউ থাকে না, এমনি খালি পড়ে আছে। তার মানে সিঁড়ির এক পাশে সকল রুম তোদের? চলো সিঁড়ির ওপর পাশের রুম চিনিয়ে দিই। চল।
অরিত্রিকা, ইশরা আর ইফা হেঁটে সিঁড়ির উপর পাশের দিকে গেল। অরিত্রিকা ইফাকে সিঁড়ির পাশের রুমটা দেখিয়ে বলল,